Fourth innings with GB. সবাই আমরা 25শে জুন 1983-র কথা বলি, কিন্তু অনেকেরই মনে থাকে না 9ই জুন 1983-র কথা। মনে রাখতে হবে 9ই জুন 1983-তে কিন্তু ভারতের 83 বিশ্বকাপের অভিযান শুরু হয়েছিল। ইনফ্যাক্ট সেই ম্যাচটা হয়েছিল ম্যানচেস্টারে, দুদিন ধরে। মনে রাখবেন 60 ওভারের ম্যাচ ছিল তখন। আর আরেকটা কারণে ভারতের 83-র জয় রিমার্কেবল, তার কারণ হচ্ছে সেই সময় যে নো বলের রুলটা ছিল, মানে পরবর্তীকালে এখন যে রুলটা আছে সেই রুলটা কিন্তু তখন ছিল না। রুলটা কি? রুলটা বলছে, এখনকার রুলটা আমি পড়ছি, শর্ট পিচ ডেলিভারি ইজ কল্ড এ নো বল ইফ ইট পাসেস অর উড হ্যাভ পাসড অ্যাবভ দ্য শোল্ডার হাইট অফ দ্য স্ট্রাইকার স্ট্যান্ডিং আপরাইট অ্যাট দ্য ক্রিজ। মানে ক্রিজে আপনি আপরাইট দাঁড়িয়ে আছেন, এবার আপনার যদি শোল্ডার হাই ওপর দিয়ে যায় তাহলে সেরকম দুটো ডেলিভারি করলে নো বল। এই নিয়মটাই আগে ছিল না। এই নিয়মটা শুরু হয় 1985 সালে, যখন বারবার করে ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলাররা গোটা বিশ্বকে বলতে গেলে ধূলিসাৎ করে দিচ্ছিলেন। সেই সময় ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটে অস্ট্রেলিয়া এই নিয়মটা প্রথম চালু করে। আপনাদের যাদের পুরনো বই ঘাটার অভ্যেস আছে তারা জানবেন যে সেই সময় যিনি ওয়েস্ট ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিলেন সেই ভিভ রিচার্ডস, তিনি তীব্র সমালোচনা করেছিলেন এই রুলের। বলেছিলেন এই রুলটা হয়েছে আমাদের ফাস্ট বোলারদের আধিপত্য খর্ব করার জন্য, যাতে আমরা মানে শর্ট পিচ ডেলিভারি না করতে পারি। কিন্তু কেউ শোনেনি, বাকি বিশ্ব কর্ণপাত করেনি। তারপর থেকে এটাই হয়ে গেছে নিয়ম যে দুটোর বেশি ডেলিভারি করা যাবে না, এবং শর্ট পিচ ডেলিভারি ব্যাটসম্যান এই অবস্থায় থাকলে, আপরাইট ক্রিজে থাকলে, নর্মাল শোল্ডার হাইটের উপর দিয়ে গেলে নো বল ঘোষিত হবে। অনেকটা ফাস্ট বোলারদের বলতে গেলে 20 দাঁত অনেকটাই এই নিয়মের ফলে খর্ব হয়ে যায়। এবং 85 উত্তর যদি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কেউ রেজাল্ট দেখেন, দেখবেন অনেক নিচের দিকে গেছে। আবার বলছি, ভিভ রিচার্ডস বারবার অভিযোগ করেছিলেন, কেউ শোনেনি। ভারত কিন্তু এই নিয়মের মধ্যে থেকে, যখন এই নিয়মটা চালু হয়নি 83 বিশ্বকাপে, সেই নিয়মের মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল। আর তাই বলছি যে এই ম্যাচটা 9ই জুন ম্যানচেস্টারে যেদিন হয়, সেদিন অপোনেন্ট টিমের বোলাররা কে কে ছিলেন দেখুন: মাইকেল হোল্ডিং, অ্যান্ডি রবার্টস, ম্যালকম মার্শাল এবং জোয়েল গার্নার। ভারত সেসব সামলে করেছিল 262 8 উইকেটে। যশপাল শর্মা করেছিলেন 89, সন্দীপ পাটিল 36, গাভাস্কর করেন 19। ওয়েস্ট ইন্ডিজ উত্তরে 2028 রানে 10 উইকেট পড়ে। রজবিনী 3 উইকেট নিয়েছিলেন 48 রানে। 3 উইকেট নিয়েছিলেন রবি শাস্ত্রী। রবি শাস্ত্রী পরের দিকের ম্যাচগুলোতে প্রায় খেলেনি। এখনো বেঙ্গসারকার এবং শাস্ত্রীর ছবি দেখবেন লর্ডসের ব্যালকনিতে হাত তুলে দাঁড়িয়ে আছেন গোটা টিম যখন মাঠের মধ্যে। ভাবাই যায় না এই দুজন, যারা 85-র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ ক্রিকেটে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন, তারা কিন্তু সেই ম্যাচে খেলেননি, ফাইনাল ম্যাচে খেলেননি। এবং বেঙ্গসারকারের তার আগে হাতে চোট লাগে ম্যালকম মার্শালের বলে, খেলার অবশ্য প্রশ্নও ছিল না। ইনফ্যাক্ট কপিল দেব যখন জিম্বাবুয়ের বিরুদ্ধে তার এই অমর ইনিংসটা খেলছেন, একমাত্র ইন্ডিয়ান ক্রিকেটার যিনি ওই ইনিংসটা দেখেননি তার নাম দিলীপ বেঙ্গসারকার, কারণ তাকে এক্স রে করার জন্য লন্ডন নিয়ে যাওয়া হয়েছিল, নিয়ে গেছিলেন ম্যানেজার মান সিং। ওই ম্যাচ ঘিরে নানান কথা আছে, নানান লোকগাথা হয়ে গেছে। সবচেয়ে মিষ্টি কাহিনী আমার লেগেছিল একটা, যে ওই ম্যাচের বহু বহু বছর পরে একটা বাচ্চা মেয়ে কলেজে পড়ে, সে তার বন্ধুদের নিয়ে ওখানে গিয়েছিল মাঠটা দেখবে বলে। এবং দেখার পর ওটার সঙ্গে একটা যে ওর সঙ্গে সংলগ্ন একটা বার আছে, সেখানে বসে তারা বন্ধুরা সবাই মিলে খাচ্ছিল। এই সময় যিনি সার্ভ করছিলেন বা যিনি ওই রেস্তোরাঁ যিনি চার্জে, ওদের সঙ্গে থাকা বন্ধুদের একজন বলে যে তুই ওনাকে বল না যে তোর বাবার নাম কি, তোর বাবার যে এখানে একটা বড় হিস্ট্রি আছে। তখন মেয়েটা বলে, না না, এটা কি দরকার, বলছে বল না। তখন যিনি সার্ভ করছিলেন তিনি এগিয়ে এসে বলেন, কে তোমার বাবা? তখন মেয়েটি বলে যে আমার বাবার নাম কপিল দেব। কি বলছো, কপিল দেব? আমি একটা টাকাও নেব না। বহু বহু বছর বাদে এই ঘটনার কথা কপিল দেব যখন আমায় বলছিলেন, তখন উনি বলছিলেন যে মেয়ে আমার খেলাই দেখেনি, ক্রিকেটে সেভাবে অতটা ইয়েও নয়, কিন্তু আমায় পরে বলেছিল, বাবা আমার দারুণ গর্ব হয়েছিল তোমার জন্য যেদিন ওরা এসে বলল যে তুমি এমন ক্রিকেট খেলেছিলে যে আমরা এত সবাই মিলে খেলাম, ওরা বললো ওরা একটা টাকাও নেবে না। এবং আরেকজন লোককে পেয়েছিলাম ওইখানেই, টানব্রিজ ওয়েলসে, যার গাড়ির কাচ, গাড়ির উইন্ডস্ক্রিন কপিল দেবের মারা একটা ছয়েতে ভাঙচুর হয়ে গেছিল। সেই ভদ্রলোক বলেছিলেন, আমার টাকার ক্ষতি হয়েছিল ঠিকই, কিন্তু ক্রিকেট ইতিহাসের একটা বড় কীর্তির সঙ্গে যে আমার নাম জড়িয়েছিল সেটাই বা কম কি।
কপিল দেব তিনি নিজে কি বলেছিলেন যে বিবিসি ক্রিউ স্ট্রাইক থাকার জন্য তার ম্যাচটা দেখানো হয়নি, এটা নিয়ে কি বলেছিলেন তিনি? আমি যতদূর জানি ওই দিনই আরো একটা ম্যাচ ছিল ইংল্যান্ডের অন্য প্রান্তে, সেটাতে টেলিভিশন ক্রু ছিল। তার কারণ হচ্ছে যে তারা ভেবেছিল ভারত জিম্বাবুয়ে এটা কি কোনো খেলা। ইনফ্যাক্ট টানব্রিজ ওয়েলসে তারপর আর কোনো বিশ্বকাপের ম্যাচ কখনো হয়নি, যেমন 2019-এ ইংল্যান্ডে বিশ্বকাপ হয়েছে, এখানে কোনো খেলা হয়নি। কপিল দেব বলেছিলেন যে আমার মনে হয় যে এই যে কোনো রেকর্ডিং নেই, এটা একদিক থেকে আমার কাছে আশীর্বাদের মতন। কারণ হয় না, দেখবেন যে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি লোকে নিজের মতো করে সেই ছবিতে রং দিয়ে দেয়, আর একটা কালার ছবি লোকে জানে নির্দিষ্ট রং দেওয়া আছে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিতে লোকে জানে না যে কি রং, লোকে নিজের কল্পনার নানান রঙের মিশেল ঘটায়। আমার ইনিংসটা হয়তো সেটাই ছিল, লোকে দেখেনি, তাই লোকে নানান কিছু কল্পনা করে নিয়েছে, নানান কিছু জল্পনা করেছে, আর এই জল্পনা আড্ডাগুলোই ইনিংসটাকে ইতিহাসের কাছে রেখে দিয়েছে। অসাধারণ লেগেছিল শুনে। তো এই 9 জুন যেরকম অমর থাকবে, তেমনি 25শে জুনের পাশাপাশি কপিল দেবের টানব্রিজ ওয়েলসের দিনটাও অমর থেকে যাবে ভারতীয় ক্রিকেটে। আর সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন, যে এই যে 25শে জুনের আবার এবার সেলিব্রেশন হবে, এবার 43 বছর, কিন্তু প্রথম প্রথম বছরে এটা নিয়ে কোনো আলোচনাই ছিল না। সেকেন্ড ইয়ারের 1987 যখন বাইসেন্টারি টেস্ট ম্যাচ কভার করতে, আমার মনে আছে আমি ইংল্যান্ড গিয়েছিলাম 87, তখন অগস্ট মাসে কপিল দেব লর্ডসের উপর দাঁড়িয়েছিলেন, তাকে আমি কোনো প্রশ্নই করিনি এটা নিয়ে। খুব অবাক লাগে, কারণ সেই অ্যাওয়ারনেসটাই হয়নি। এই 83 সেলিব্রেশন নিয়ে অ্যাওয়ারনেসটা শুরু হলো 20 বছর থেকে, আরো বেশি করে বললে 25 বছর থেকে, যখন 2008-এ ভারতীয় বোর্ড এটা সরকারিভাবে স্বীকৃতি দিল এবং দিল্লিতে একটা অনুষ্ঠানের আয়োজন করলো। তার আগে অবধি কাগজ খুলে দেখবেন সেই অর্থে 83-র কোনো সেলিব্রেশনই হতো না। আর এখন 83-র প্লেয়াররা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিয়েছেন, প্রতিদিন সকালবেলা হাসি ঠাট্টা হয়। একমাত্র মেম্বার চলে গেছেন ইয়াশপাল শর্মা, বাকি সবাই আছেন। 83 এই টিমটা অমর হয়ে থাকবে, আর 83-র জয় সেটা তো থাকবেই।